জলের মাঝখানে গড়ে ওঠা এক অনন্য আশ্রম। চারপাশে সবুজে ঘেরা শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর স্থাপত্য আর এক অপূর্ব আধ্যাত্মিক আবহাওয়া, যা প্রথম দর্শনেই মন ছুঁয়ে যায়। আজ আমরা চলে এসেছি হুগলি জেলার রাজহাটে অবস্থিত লাহিড়ী বাবা আশ্রমে। এই আশ্রমের মূল মন্দিরের নাম বিষ্ণু মোক্ষ আধারালয়। নামটি যেমনই অনন্য, তেমনই এর ভাবনাও গভীর। সেই ভাবনা, এই আশ্রমের ইতিহাস এবং আরও অনেক অজানা তথ্য নিয়ে আজকের এই সফর। আজকের এই ভিডিওতে আমরা জানব এই মন্দিরের ইতিহাস, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের জীবন ও সাধনার কথা। ঘুরে দেখব মন্দির চত্বর ও মন্দিরের ভিতরে কোন কোন দেবদেবীর বিগ্রহ রয়েছে। জানবো ভোগ প্রসাদের কেমন কী ব্যবস্থা, আর নিজের গাড়ি নিয়ে এলে পার্কিংয়ের কী সুবিধা রয়েছে, আর ট্রেনে করে এলে স্টেশন থেকে কিভাবে এখানে পৌঁছবেন এবং ভাড়া কত। আর সৌভাগ্যবশত আমরা যেদিন এখানে এসেছি সেদিন ছিল রথযাত্রা, তাই আজকের ভিডিওতে থাকছে এখানকার রথযাত্রার কিছু বিশেষ মুহূর্ত। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। তাহলে চলুন প্রবেশ করা যাক লাহিড়ী বাবা আশ্রমে। আর প্রবেশদ্বার পেরিয়েই সবার আগে চোখে পড়ে দুপাশে দাঁড়িয়ে থাকা দুটি সুদৃশ্য হাতি, যেন আগত প্রতিটি দর্শনার্থীকে স্বাগত জানাচ্ছে। আর ঠিক তার পাশেই রয়েছে একটি মনোরম ঝর্ণা, আর সেই ঝর্ণার ওপরেই বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। আর এরপর পাশে রয়েছে এরকম রাজহাঁসের খামার, আর ওদিকে চীনা হাঁস। আর পথের ওই পাশে রয়েছে একটি সুন্দর গোলাপ বাগান। যদিও আমরা যখন এসেছি তখন ফুলের সংখ্যা খুবই কম, তবে শীতকালে এই বাগানটি যে এক অন্যরকম রূপ ধারণ করে তা সহজেই অনুমান করা যায়। তো আর একটু এগোলেই চোখে পড়ে দুই হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট পরীর ভাস্কর্য, যেন আগত প্রতিটি দর্শনার্থীকে নীরবে স্বাগত জানাচ্ছে। আর সত্যি বলতে, সামনে এরকম আলপনায় সাজানো হাঁটার পথ, দুপাশে সবুজ বাগান আর লতায় ঘেরা প্রবেশ পথ, সব মিলিয়ে আশ্রমের পরিবেশ যেন শুরু থেকেই এক আলাদা ভালো লাগার অনুভূতি এনে দেয়। তো ঘড়ির কাঁটা এখন 4:48, আর আমরা সেই শেষ বিকালবেলা বেরিয়েছি। তো 4টে থেকে এখানে মন্দির খোলে, তো 6টা পর্যন্ত থাকে, আর 1 ঘন্টা টাইম আছে আমাদের। তো মন্দিরটা চলো ঘুরে দেখি। এবার আসি মন্দির খোলা ও বন্ধের সময়ে। সাধারণত সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মন্দির দর্শনের সুযোগ থাকে। আর আশ্রমের এই জায়গাটা কিন্তু আলাদা করে নজর কেড়েছে। মা দুর্গার বিসর্জনের সময় ভক্তরা কিভাবে কাঁধে করে মাকে নিয়ে যান, সেই দৃশ্যটা এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে না থেমে উপায় নেই। আর মা দুর্গার বিসর্জনের এই সুন্দর দৃশ্যের ঠিক পিছনেই রয়েছে আরও একটি ছোট মন্দির। চলো ভিতরে ঢুকে দেখে নিই এখানে কোন বিগ্রহ আছে। আরে, এখানে তো মা দুর্গা! সত্যি কি অপূর্ব দেখতে লাগছে। দাঁড়াও একটু জুম করে তোমাদেরও দেখাই। অসাধারণ, তাই না? চলো এবার জুতোটা জমা দেবো। জুতো জমা দেওয়ার জায়গা কত করে বলছে না? কত করে দাদা? ঘুরে এসে পয়সা দেবো। আর দেখলে এখানে মাথা পিছু মাত্র 2 টাকা দিয়ে জুতো রেখে দিলাম, সঙ্গে একটা কুপনও দিল। ছোট্ট একটা ব্যবস্থা হলো, বেশ গোছানো আর সুন্দর লাগলো আমার। চলো এবার জুতো জমা দিয়ে মূল মন্দিরের দিকে এগোনো যাক। আর দেখো, সামনেই শিশুদের জন্য সুন্দর একটা শিশু উদ্যান রয়েছে, তাই পরিবার নিয়ে এলে ছোটদেরও একদম বিরক্ত হতে হবে না। খেলাধুলার পাশাপাশি এখানে মজার কয়েকটা অ্যাক্টিভিটিও রয়েছে। এই শিশু উদ্যানের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, এখান দিয়েই
বাথরুমে যাওয়ার রাস্তা, প্লাস কলে যদি হাত মুখ ধুতে চাও জুতো খুলে এখানে হাত মুখ ধুতে পারো। আর এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, জল প্রসালে জল নিতে পারবে, প্লাস এখানে বাথরুম রয়েছে। এইগুলো লেডিস, তারপর এগুলো জেন্টস। তো চলতে চলতে আরও একটা দরকারি তথ্য দিয়ে রাখি, রাস্তার বাঁ পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটা হলো উপাসনা ঘর, আর এখান থেকেই ভোগের কুপন সংগ্রহ করতে হয়। আর সকাল 10টা থেকে 11টার মধ্যে কুপন কেটে নিলেই দুপুর 11টা থেকে 1টার মধ্যেই ভোগ গ্রহণ করতে পারবে। তবে আমরা যেহেতু বিকেলের দিকে এসেছি তাই আজ আর ভোগ পাওয়া হবে না। আর মূল মন্দিরের দিকে যেতে যেতে আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, দেখুন পথের ধারে গাছের গায়ে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ছবি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ছোট্ট একটা উদ্যোগ হলেও পুরো পথটার সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অবশেষে আমরা চলে এসেছি মূল মন্দিরের একদম সামনে, আর এখানে এসে চোখে পড়ল মহাভারতের এক অপূর্ব দৃশ্য। ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়ে রথ চালাচ্ছেন, আর সেই রথে দাঁড়িয়ে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। সত্যি দেখার মতো একটা দৃশ্য। আর দেখুন ওদিকে আশ্রমের মধ্যেই রয়েছে একটা ছোট্ট দোকান। ঘুরতে ঘুরতে যদি চা কফি বা হালকা কিছু খেতে ইচ্ছা করে তাহলে এখান থেকে সেটা সেরে নিতে পারবেন। আর এখানে রয়েছে ধূপ নিবেদনের একটা ব্যবস্থা, তো আপনারা চাইলে মন্দিরে ধূপ নিবেদন করতে পারেন। চলুন কাকুর কাছ থেকে জেনে নিই এর নিয়মটা কি আছে। সে মন্দিরের জন্য এখানে ধূপ মোমবাতি কিন্তু কেনার জন্য, তাই তো? হ্যাঁ, কত করে এগুলো? 5 টাকা ধূপ, 5 টাকার বাতি। আচ্ছা 5 টাকা তো 5 টাকা মতো। মন্দিরে ধূপ মোমবাতি দেওয়া হয়, আচ্ছা এইটাই শুধু দেওয়া হয়? এটা দেওয়া হয়। এবার শুকনো প্রসাদ পাওয়া যায়, অফিসে যদি কেউ কিনতে চাই শুকনো প্রসাদ পাওয়া যায়। তো কোন জায়গাটা অফিসটা? অফিসটা ওই যে ঢুকতে যেটা নাকি? হ্যাঁ গো, এখান থেকে গিয়ে যে কাঁচের ঘরটা রয়েছে। আচ্ছা, তো শুকনো প্রসাদের কেমন কি দাম রয়েছে? ওরকম 15 টাকা আছে, বড় ছোটো আছে তো, আচ্ছা। 50 টাকা আছে। ওটা কি ওখানে নিয়ে যাওয়া যায় না ওখান থেকে? ওটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা বাড়ি নিয়ে যাওয়া, আর এখানে শুধু ধূপ আর মোমবাতি দিয়ে হ্যাঁ, পুজো দেওয়া। ফুল টুল ব্যবহার হয় না? না, বাইরে থেকে আনা কি যায় নাকি? না, বাইরে থেকে না। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আম্রকুঞ্জের মাঝে অবস্থিত এই আশ্রমের মূল মন্দিরের সামনে। আর আপনারা জানলে অবাক হবেন, এই বিশাল মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2002 সালে। দীর্ঘ প্রায় 14 বছরের নিরলস পরিশ্রমের পর 2016 সালে সম্পূর্ণ হয় এই অপূর্ব স্থাপত্য। এদিকে একটা মন্দির রয়েছে। রাম সীতা লক্ষণ, নিচে হনুমান। তো এই ছিল এদিকের মন্দিরটা। চলো ফুলপাড়ের মন্দিরটা দেখাই। চলো এই দিকের মন্দিরটা দেখি। এই হচ্ছে মূল মন্দির। আর এই দিকের মন্দিরে কি রয়েছে? দিকের মন্দিরে রয়েছে মা দুর্গা। এদিকে মা দুর্গা, মা কালী আর কৃষ্ণ ঠাকুর, সঙ্গে নিচে মা শারদা, রামকৃষ্ণ আর আমাদের স্বামী বিবেকানন্দ। তো এই ছিল এই মন্দিরটার। এবার চলো মূল মন্দিরে প্রবেশ করবো। তো মূল মন্দিরে আমাদের ক্যামেরা অ্যালাউ নেই, তো ভিতরটা দেখাতে পারবো না। তো বেরিয়ে তোমাদের আমরা ডিটেলস বলবো কি রয়েছে মন্দিরে। তো মূল মন্দির দর্শন শেষে মনটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। সত্যিই এক অপূর্ব অনুভূতি। আর একটা কথা আমি আগেই শুনেছিলাম যে এই মন্দিরের নিচেও নাকি একটা বিশেষ কক্ষ রয়েছে। তো ভিতরে গিয়ে দেখলাম কথাটা একদমই সত্যি। তো প্রথমেই একটা দরকারি তথ্য দিয়ে রাখি, মন্দিরে প্রবেশ ও বেরোনোর জন্য আলাদা 2টি লেন রয়েছে। প্রবেশের আগে পা ধুয়ে তবে মন্দিরে ঢুকতে হয়, আর শালীন পোশাক পরা বাধ্যতামূলক। বিশেষ করে মহিলাদের মাথা ওড়না বা কাপড় দিয়ে ঢেকে তবে এখানে প্রবেশ করতে হয়। তো মন্দিরে ঢুকেই সোজা গেলে মাঝখানে রয়েছে বাবাজি গুরুদেব ও পরম্পরা গুরুদেব। এরপর ডান দিক দিয়ে কিছুটা এগিয়ে গেলে সেখানে রয়েছেন মা লক্ষ্মী, সরস্বতী ও শ্রী গণেশ।
আর তার পাশের কক্ষে রয়েছেন ভগবান গৌতম বুদ্ধ। এরপর আমরা নেমে গেলাম মন্দিরের নিচের কক্ষে। আর সত্যি বলতে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সেখানে দেওয়ালের গায়ে মানুষের দেহের সাত্ত্বিক কুণ্ডলিনী চক্র, বিভিন্ন যোগ মুদ্রা এবং ক্রিয়াযোগের নানা তত্ত্ব খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর ঠিক মাঝখানে নর্মদেশ্বর শিবলিঙ্গ রূপে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। পাশাপাশি রয়েছেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের বিশাল মূর্তি, নটরাজ শিব এবং আরও অনেক দেবদেবীর বিগ্রহ। সবচেয়ে বিশেষ বিষয় হলো এই মন্দিরটি মানুষের দেহের কুণ্ডলিনী চক্রের আদলে নির্মাণ করা হয়েছে। তাই মন্দিরের প্রতিটি অংশেই ক্রিয়াযোগের গভীর দর্শনের এক অপূর্ব প্রতিফলন দেখা যায়। এরপর আবার উপরে উঠে আমরা মন্দিরের বাঁদিকে এলাম। আর এখানে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন এই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, যার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে এত বড় আশ্রম? তো এবার বলি, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ যোগ সাধক এবং ক্রিয়াযোগের মহান আচার্য। তাঁর গুরু ছিলেন মহাবতার বাবাজি। আর গুরুদেবের কাছ থেকেই ক্রিয়াযোগের দীক্ষা লাভের পর তিনি সাধারণ মানুষের মধ্যে এই সাধনার পথ ছড়িয়ে দেন। সবচেয়ে বিশেষ বিষয় হলো, তিনি সংসার যাপন করেই দেখিয়েছিলেন যে সংসারে থেকেও আধ্যাত্মিক সাধনা করা সম্ভব। তার সেই আদর্শ ও ক্রিয়াযোগের শিক্ষা আজও অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে। তার সেই আদর্শকেই স্মরণীয় করে প্রতিষ্ঠিত হয়েছে এই লাহিড়ী বাবার আশ্রম। তো আজ যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তো সেই উপলক্ষে মন্দিরের রথ টানা হয়েছে, রথ টানা হবে, তো ওই জন্য আজকের এত ভিড়। চলো ওই জায়গাটায় যাওয়া যাক। দিন রাস্তাটা ফাঁকা করে দিন, একটু আরো সরে যান, বাইরে সরে যান। তো এখানে রয়েছে
মুসলিমদের প্রার্থনা করার জন্য জায়গা, এখানে ভিড় দিয়েছে দেখতে পাচ্ছ। এইদিকে খ্রিস্টানদের জন্য যীশু খ্রিস্ট করা রয়েছে। আর এই রাস্তা এই দিকটায় পাখির একটা ঘর রয়েছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। বদ্রি পাখি, লাভবার্ড এইসব জাতীয় পাখি রয়েছে। আর এখানে একটা মূর্তি করা রয়েছে। দিনের বেলা আলাদা, রাত্রেবেলা লাইটিং টাইটিং দেখতে পাবে। আর এখানে ব্যাসদের শিষ্যদের শিক্ষাদান করছে। এই ছিল মন্দিরে। এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি। আর এখানে রয়েছে বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। তারপরে আসছি আমাদের এই জায়গায় রয়েছে শ্রীকৃষ্ণ রাধা, মানে নৌকোবিলাস টাইপের করেছে এই জায়গাটায়, একটা নৌকোবিলাসের সিন। তো চলো ওই পাশটা কী রয়েছে সেটা দেখবো। আমরা এই জিনিসগুলো মিস করছিলাম। তো এখানে রয়েছে নারায়ণ, বিষ্ণু। সেই প্রভু দেবাদিদেব মহাদেব। এটা একটা গুহা টাইপের করেছে, ভিতরে এরকম একটা প্রদক্ষিণ করার জায়গা রয়েছে। মন একেবারে শান্ত হয়ে গেল। এইটা আমি আগে আসিনি কেন। এটা কি ভিতরে পার্কিং করার জায়গা নাকি নাকি আচ্ছা, এখানে থাকার ব্যবস্থাটা একটু বলতে পারবেন? ওই যে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা, হ্যাঁ 1200 টাকা একদিন। আজকে 11টা ঢুকবেন, কাল 11টা বেরিয়ে যাবেন। আচ্ছা, আজকে সকাল 11টা থেকে কাল সকাল 11টা পর্যন্ত স্বামী স্ত্রী আর বাচ্চা 1100 টাকা। 1200 টাকা। ওই খাওয়া দাওয়া কি মন্দির কর্তৃপক্ষ, তাহলে প্রথম খাওয়াটা আপনাকে বাইরে থেকে খেয়ে আসতে। আচ্ছা, ওই দুপুরবেলা একটা লাঞ্চ দেবে, সন্ধ্যেবেলা একটা। দুপুরবেলাটাই তো বুঝি খেয়ে আসতে হবে। আচ্ছা, বিকেলবেলা আপনাকে চা বিস্কুট মুড়ি, মুড়িও দিতে পারে। আর রাত্রেবেলা? রাত্রে ভাত রুটি যেটা চাইবে সেটাই দেবে। পরের দিন সকালবেলা আবার ব্রেকফাস্ট দেবে। আপনার এই চা বিস্কুট দেবে, হ্যাঁ, তারপরে ব্রেকফাস্ট খাইয়ে বিদায় দেবে। আচ্ছা। আর এমনি একজন আসলে, যদি একজন আসে কেউ, একজন আসলে কতক্ষণ থাকবেন সেটা ওই সারাদিন ধরুন সারাদিনে 600 টাকা। ও, সারাদিন 600 টাকা একজনের প্রতি। আর এমনি কেউ কি এসে পার্মানেন্ট এখানে থাকে লাইফ টাইম? ওরকম থাকার ব্যবস্থা নেই না? সে হয় অত পয়সা দিতে পারবে না, হয়তো মন্দিরে কাজ করবে, না না ওরকম হবে না? না আমাদের এই লোকই জায়গা পাচ্ছে না। না না, কাজ না, এমনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। মানে মঠ আছে, যে মঠগুলোই যেমন আগে থাকে না। এই হচ্ছে গিয়ে পার্কিং এরিয়া, এখানটা বিশাল বড় পার্কিং এরিয়া, আম গাছের ছাওয়ায়। আর এদিকে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের গেট, লাইরি বাবা। তো এই ব্যান্ডেল থেকে যদি আমি এখানে আসতে চাই তো কীভাবে কি আসবো? ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবা আসতে গেলে 25 টাকা ভাড়া, মাথা পিছু পার হেড 25 টাকা ভাড়া। এবার আমাদের আরও সাইট সিন আছে, সেগুলো আমরা ঘোরাই। সব ব্যান্ডেল স্টেশন থেকে ড্রপ করে নিই, ড্রপ করে নিয়ে সব দেখিয়ে সাইট সিনগুলো দেখিয়ে আবার স্টেশনে ছেড়ে দিই। সব দেখানোর বলতে কীরকম, প্রথমে ব্যান্ডেল স্টেশন থেকে আমরা শরৎচন্দ্র জন্মভিটে দেখাই। আচ্ছা, শরৎচন্দ্র জন্মভিটের পর তারপর গায়ত্রী আশ্রম দেখায়, গায়ত্রী আশ্রম দেখানোর পর লাহিড়ী বাবাতে নিয়ে আসি। আচ্ছা, লাহিড়ী বাবাতে নিয়ে এসে তারপর আমরা যদি ওনারা ভোগ খেতে চায়, এখানে পার হেড 80 টাকা করে ভোগ। খাওয়া দাওয়া পরে যদি খাওয়া দাওয়া করবে, করার পর আবার ওখানে ওয়েটিং করলাম, দিয়ে ওখান থেকে নিয়ে হংসেশ্বরী মন্দির যায়। হংসেশ্বরী মন্দির দেখিয়ে ব্যান্ডেল চার্চ দেখায়,
ব্যান্ডেল চার্জ দেখিয়ে ইমামবাড়া দেখায়, দেখিয়ে তারপর স্টেশনে ছেড়ে দিই। আবার কি ব্যান্ডেল স্টেশনে রিটার্ন করে? হ্যাঁ, আবার তার মানে ব্যান্ডেল 6টা জায়গা হলো, তাই তো? 6টা জায়গা আমরা সব ঘুরিয়ে দিই। পার হেড 200 টাকা করে নিই, 5 জনকার ভাড়া। 5টা সিটের ভাড়া নিই। 5টা সিটের ভাড়া আপনার 5টা সিটের ভাড়া। এবার 4 জন এলেও সেই 5টা সিটের ভাড়া দিতে হয়, বা 3 জন এলেও সেই 5টা সিটেরই ভাড়া দিতে হয়। মানে আমরা 1000 টাকা করে নিই ব্যান্ডেল থেকে। যদি 6 জন ওটা হয়ে যায় তাহলে না, 6 জন হয় না? 6 জন হয় না, এবার একটা বাচ্চা থাকলে সেটা আমরা কনসিডার করে নিই, অসুবিধা কিছু হয় না, ওটাও নিয়ে নিই। ব্যান্ডেলে ওনারা যদি আমাদের ফোনে যোগাযোগ করতে চায়, আচ্ছা, তো নাম্বার আমাদের যোগাযোগ করলে 90 51 15 82 36 এই নাম্বারে যোগাযোগ করবেন। হেমন্ত মালিক। আমরা ব্যান্ডেল স্টেশন থেকেই ড্রপ করি, সব জায়গায় দেখিয়ে আবার ব্যান্ডেল স্টেশনই ছেড়ে দিই। মোট 6টা জায়গা আপনারা 6টা দেখান। জায়গায় দেখাই। আর একজন এলে আর ছাড়েন কি গাড়ি নাকি? যদি কেউ যদি একা একজন আসে, যদি আসে সেটা একটা রিজার্ভ করে কম বেশি করে সেটা করে দেওয়া হয়। না মোটামুটি যদি আরো 2-5 জন যদি বাইরে থেকে আসে, তাহলে ওই মাথা পিছু করে দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। 25 টাকা ভাড়া নেন, তাই তো? শুধু লাহিড়ী বাবা এলে ব্যান্ডেল স্টেশন থেকে 25 টাকা ভাড়া, আর এখান থেকে রিটার্ন গেলে আবার 25 টাকা। আবার এখান থেকে রিটার্ন গেলে 25 টাকা ভাড়া। আর যদি মন্দিরে তো চলো এবার দেখে নিই সন্ধ্যাবেলা এখানে কি কি দোকানপাট বসে। এগুলো কি চপ নাকি? কত করে চপ? আলু চপ হ্যাঁ, একটা 2.15 একটা 8, 2 15। আর এমনি যে বেগুনি টাইপের যেটা রয়েছে স্যান্ডউইচ। ওটা স্যান্ডউইচ 10 টাকা পিস। নিরামিষ সব? তো আপনারা চাইলে মন্দির দর্শন সেরে বাইরে এসে এখান থেকেই সন্ধ্যার হালকা টিফিন করে নিতে পারবেন। এখানে চা, মুড়ি, ঘুগনি, পরোটা প্রায় সব পাওয়া যায়। আর ভালো একটা ব্যাপার হলো এখানকার সব খাবারই নিরামিষ। তো আজকের মতো এই পথের গল্প এখানেই শেষ। পথের ডাক তো কখনো থেমে থাকে না। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।